সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ২৪তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। বাকেরের চেহারায় আজ বিরাট পরিবর্তন। মাথার চুল কামিয়ে ফেলেছে, চকচক করছে মাথা। বাকের হাসি মুখে বলল, উকুনের যন্ত্রণায় অস্থির হয়ে এই কাণ্ড করেছি, খুব খারাপ লাগতেছে। মোনা কিছু বলল না। এই জায়গায় ভালো লাগা খারাপ লাগার কোনো ব্যাপার নেই। শোনো মুনা, সুন্দর দেখে একটা ছেলের নাম দাও তো। কেন? ইয়াদ এসেছিল, ওর একটা ছেলে হয়েছে, আমার কাছে নাম চায়। মুনা বিরক্ত হয়ে বলল, প্রথম ছেলে হলে ছেলের বাবা যার সঙ্গে দেখা হয় তার কাছেই নাম চায়, এটা কোনো ব্যাপার না। আপনার কি ধারণা আপনি নাম দিলে উনি সেই নাম রাখবেন? বাকের চুপ করে গেল। আজ যাই। হ্যাঁ, এখনই যাবে? থেকে করবোটা কি? তাও তো ঠিক। আচ্ছা মোনা, ওই মেয়েগুলি আছে কেমন? কোন মেয়েগুলি? ওই যে ৩টা মেয়ে। কি আশ্চর্য, আমার কি ওদের সঙ্গে যোগাযোগ আছে? আমি কি করে বলবো কেমন আছে? তাও তো ঠিক। আপনার ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম, উনি চেষ্টা চরিত্র করবেন, ধৈর্য ধরে থাকুন। বাকের কিছু বলল না, নিজের চুল শূন্য মাথায় হাত বুলাতে লাগলো। টাকা পয়সা কিছু লাগবে? না। মুনা চলে আসবার সময় বাকের বলল, চুলগুলি ফেলে দেওয়ায় একটা অসুবিধা হয়েছে। আগে একটা টাকা দিলেই মাথা বানিয়ে দিত, খুবই আরামের ব্যাপার। এখন চুল না থাকায় কোনো আরাম পাই না। শ্রাবণ মাসের গোড়াতে শকত সাহেবের শরীর খুব খারাপ হলো। তিনি প্রায় শয্যাশায়ী হয়ে পড়লেন। কাজের মেয়েটিও নেই, খুব ঝামেলা। মুনা অফিসে চলে গেলে সামান্য এক গ্লাস পানিও তিনি নিজে গড়িয়ে খেতে পারেন না, তাতেও কষ্ট হয়। এক সন্ধ্যায় তার অসুখ বেশ বাড়ল। প্রচণ্ড মাথার যন্ত্রণা, সেই সঙ্গে গা কাঁপিয়ে জ্বর। বাইরে ঘোর বর্ষা, বৃষ্টিতে পৃথিবী ভেসে যাচ্ছে। সন্ধ্যা থেকেই ইলেকট্রিসিটি নেই। মুনা হারিকেন জ্বালিয়ে মামার ঘরে নিয়ে এলো। তিনি বললেন, কেমন যেন ভয় ভয় লাগছে, তুই এখানে খানিকক্ষণ বসে থাক। মুনা বসল। শকত সাহেব এলোমেলোভাবে দু একটা কথা বলতে চেষ্টা করলেন, সবই বকুলকে নিয়ে। গত মাসে বকুল এসেছিল, খবর না দিয়ে আসা। জহিরের মামাতো ভাইয়ের বিয়ে নারায়ণগঞ্জে, সেখানে যাবার পথে ঘণ্টা তিনেকের জন্যে এ বাড়িতে থাকা। মুনা সে সময়টা বাসায় ছিল না। শকত সাহেব বকুলের গল্প ৫০ বার করেছেন, প্রতিবারই নতুন নতুন কিছু তথ্য যোগ হয়েছে। মুনার কেমন সন্দেহ হয় বেশিরভাগই বোধহয় বানানো। আজও সেই গল্প শুরু হলো। মেয়েটা খুব সুন্দর হয়েছে বুঝলি, খুব সুন্দর হয়েছে মা। সুন্দর হবারই কথা, বিয়ের পর মেয়েরা সুন্দর হয়, এটাই নিয়ম। সবাই হয় না, যারা সুখী হয় তারাই হয়। মেয়েটা সুখী হয়েছে, আর হবে না কেন বল? ছেলেটা তো ভালো, ভালো না? হ্যাঁ ভালো। এসেই পা ছুঁয়ে সালাম করলো। কি যে তুমি বলো মামা, তোমার জামাই আর তোমাকে পা ছুঁয়ে সালাম করবে না? না মানে, সবাই তো করে না আজকালকার ছেলে। জহির বিদেশে যাচ্ছে বুঝলি। কবে যাচ্ছে? এখনো ঠিক হয়নি, চেষ্টা চলছে। তার এক চাচা থাকেন ইংল্যান্ডে, তিনিই ব্যবস্থা করছেন। ভালো। একবার গেলে বকুলকেও নিয়ে যাবে, তাই না? নেওয়াই তো উচিত। দেশ বিদেশ দেখা হবে মেয়েটার, ভাগ্যের ব্যাপার, তাই না? তা তো বটেই। আচ্ছা মামা, আমার কথা বকুল কিছু জানতে চায়নি? শকত সাহেব থতমত খেয়ে গেলেন।
খানিকক্ষণ চুপ থেকে বললেন, জানতে চাইবে না কেন? চেয়েছে, অনেক কথা জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? তিনি সেসব কিছুই বলতে পারলেন না। মুনা মৃদু হাসল। বকুল কিছুই জানতে চায়নি, কিন্তু কেন চাইবে না? মামা তুমি শুয়ে থাকো, আমি খাবার তৈরি করি। রুটি খাবে তো? হ্যাঁ, আর একটু বস, ঝড় কমুক। ঝড় কোথায় দেখলে? বাতাস দিচ্ছে। তুমি শুয়ে থাকো, কয়েকটা রুটি বানিয়ে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। তুমি খানিকক্ষণ শুয়ে থাকতে পারবে অন্ধকারে? হারিকেনটা নিয়ে যাই। রুটি বানাতে মুনার অনেকক্ষণ লাগলো। চুলায় কি একটা হয়েছে, বারবার নিভে যাচ্ছে। রান্নাঘরের জানালার কবাট একটা ভাঙা, বাতাসের ঝাপটায় হারিকেন নিভে যাচ্ছে। যন্ত্রণার এক শেষ। মুনা রুটি বানিয়ে মামার ঘরে এসে দাঁড়ালো। হালকা গলায় ডাকলো, মামা ঘুমিয়ে পড়েছ? মামা জবাব দিল না। দ্বিতীয়বার মামাকে ডাকতে গিয়ে তার গলা কেঁপে উঠল। কেউ তাকে বলে দেয়নি, কিন্তু সে জানে মামা আর কোনো প্রশ্নের জবাব দেবেন না। মুনা খুব সাবধানে হারিকেনটি মেঝেতে নামিয়ে রাখল। সে বুঝতে পারছে না এখন সে কি করবে। চিৎকার করে কাঁদবে, ছুটে যাবে রাস্তায়, কিন্তু কোনোটিই করতে ইচ্ছে হচ্ছে না। সে বারান্দায় বেরিয়ে এলো। বৃষ্টির ছাঁট এসে গায়ে লাগছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। তার আলোয় চারদিক ঝলমল করছে। আবার সব ঢেকে যাচ্ছে অন্ধকারে। বৃষ্টির শব্দ, বাতাসের শব্দ, বজ্রপাতের শব্দ, তবুও কি অসম্ভব নীরবতা চারদিকে। ছোটবেলায় মুনা যখন একলা হয়ে পড়েছিল, তখন তার এই মামা তাকে নিয়ে এসেছিলেন নিজের কাছে। ঝড় বৃষ্টির রাতে তার বড় ভয় লাগতো। মামা তাকে উঠিয়ে নিয়ে যেতেন নিজের বিছানায়। ফিস ফিস করে বলতেন, ভয় কিরে পাগলি, আমাকে শক্ত করে ধরে থাক। মুনা তাকে শক্ত করে ধরে থাকতো, তবু ভয় কাটতো না। মুনা বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। একসময় তার পা ভার হয়ে এলো। সে বাচ্চা মেয়েদের মতো পা ছড়িয়ে বসে পড়ল মেঝেতে। ফিস ফিস করে, সম্ভবত নিজেকে শোনাবার জন্যেই বলল, তোমাকে কতটা ভালোবাসি এই কথা কি মামা আমি তোমাকে কোনোদিন বলেছি? 4 মাস হাজতবাসের পর হঠাৎ বিনা নোটিসে বাকের ছাড়া পেয়ে গেল। দুপুরবেলা রুটি আর ডাল খেয়ে সবে বিড়ি ধরিয়েছে। ডিউটির একজন সেপাইকে ডেকে নরম স্বরে বলেছে, ভাইজান একটা পান এনে দেন, রিকোয়েস্ট, বমি বমি লাগতেছে। ঠিক তখন ঘটনাটা ঘটল। জমাদার হাজতের দরজা খুলে বলল, ওসি সাহেব ডাকে। বাকেরের খুব ইচ্ছে হলো, বলে, তোমার ওসিকে এখানে আসতে বলো। বলেই ফেলতো, শেষ মুহূর্তে নিজেকে সামলালো। সময় খারাপ, মারধর করবে। রুল দিয়ে আচমকা পেটে এমন গোতা মারে যে চোখ অন্ধকার হয়ে যায়। গত শুক্রবারে একজন পেটে গোতা খেয়ে রক্ত পেচ্ছাপ করতে লাগলো। হাসপাতালে নিয়ে যাবার নাম করে বের করে নিয়েছে। হাসপাতালে নিশ্চয়ই নেয়নি, রাস্তায় নিয়ে ফেলে দিয়ে এসেছে। এর নাম পুলিশ। এদের যত কম খাটানো যায় ততই ভালো। ওসি সাহেব বাকেরকে দেখে হাই তুললেন, বিকট হাই। বাকের বিনীত ভঙ্গিতে বলল, কি জন্যে ডেকেছেন স্যার? বসুন। বাকের চমকে উঠল। এতদিন এই লোক তুমি তুমি করেছে, আজ আপনি বলছে। কেউ কলকাঠি নেড়েছে কিনা কে জানে। তুমি আপনার এই ব্যাপারটা বেশ ভালো, অনেক কিছু বোঝা যায়। বাকের বসল। খাওয়া দাওয়া হয়েছে? জি স্যার। বাড়ি যেতে চান? যেতে দিলে যাব। তাহলে কাগজ কলম নিন, মুচলেখা দিতে হবে। লিখুন, রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত থাকিব না, আইন শৃঙ্খলা মানিয়া চলিব। লিখে সই করুন। এই নিন কলম। বাকের হাসি মুখে বলল, রাষ্ট্র বানান কি স্যার? যা মনে আসে লিখেন, বুঝতে পারলেই হলো। আর আসল কথাটা মন দিয়ে শুনুন। এখন থেকে প্রতি মঙ্গলবারে একবার হাজিরা দিতে হবে।
পারবেন তো? হ্যাঁ জি, পারবো। ওইটাও লিখুন। প্রতি মঙ্গলবার একবার থানায় হাজিরা দিব। থানার নাম লিখুন। ওসি সাহেব আবার একটা বিকট হাই তুললেন। বাকের ওসি সাহেবের পাশে বসা সেকেন্ড অফিসারকে বলল, স্যার, রাষ্ট্র বানানটা কি হবে একটু কাইন্ডলি বলবেন? চৈত্র মাসের ঝাঁঝা রোদে বাকের রাজকীয় চালে হাঁটছে। 2 টাকা 25 পয়সা দিয়ে সে একটা বেনসন কিনেছে। হাজতে যাবার আগে 1.5 টাকায় পাওয়া যেত। 4 মাসে এতটা দাম বেড়েছে। দেশটার হচ্ছে কি? দেশের চিন্তা তাকে খুব বেশি বিচলিত করল না। তার বড় ভালো লাগছে। চৈত্র মাসের তপ্ত হাওয়াও বড় মধুর মনে হচ্ছে। পকেটে 25 টাকার মতো আছে। এখন আর অতি সাবধানে এই টাকা খরচ করতে হবে না। ব্যবস্থা একটা হবেই। মিরপুর রোডে উঠে সে রিক্সা নিল। হুট ফেলল না। মাথার উপরের কড়া রোদও ভালো লাগছে। চমৎকার দিন। আকাশ ঘন নীল। দৃষ্টি পিছলে যায়, তবু তাকিয়ে থাকতে ভালো লাগে। বাকের হালকা গলায় রিক্সাওয়ালাকে বলল, রিক্সা কোন জায়গার? রিক্সাওয়ালার সঙ্গে কথা শুরু করার জন্যে এই হচ্ছে সবচেয়ে ভালো ডায়ালগ। সব রিক্সাওয়ালাই এই প্রশ্নের জবাব খুব আগ্রহ করে দেয়। আজকের এই রিক্সাওয়ালা জবাব দিল না। বাকের দ্বিতীয়বার বলল, রিক্সা কোন জায়গার ভাই? রিক্সাওয়ালা তিক্ত গলায় বলল, এটা দিয়ে আপনার কি দরকার? অন্য সময় হলে চট করে বাকেরের মাথায় রক্ত উঠে যেত। আজ সেরকম হলো না। বরং রোগা আধবুড়ো রিক্সাওয়ালার জন্যে সে মমতা বোধ করল। কেমন টপ টপ করে ঘামছে। ন্যায্য ভাড়ার উপরেও বেটাকে 2 টাকা বকশিস দিতে হবে। ভাগ্যিস সে রিক্সাওয়ালা হয়ে জন্মায়নি। প্যাসেঞ্জার নিয়ে এই দুপুর রোদে বেরুতে হলে সর্বনাশ হয়ে যেত। বাকের দরাজ গলায় বলল, আস্তে চালাও ভাই, তাড়াহুড়ার কিছু নাই। সিগারেট খাবা? বাকের তার আধ খাওয়া বেনসন বাড়িয়ে ধরেছে। রিক্সাওয়ালা ঘাড় ঘুরিয়ে দেখল, কিন্তু সিগারেটের জন্যে কোনো আগ্রহ দেখালো না। বেটা নবাবের বাচ্চা, একটা চড় দিলে হারামজাদা তার বাপের নাম ভুলে যাবে। বাকের অবশ্যই চড় দিল না। 2 টাকা বকশিসের জায়গায় 1 টাকা বকশিস দিল। বেয়াদবি না করলে 2 টাকাই পেত। হারামজাদার কপালে নাই, কি করা যাবে? জলিল মিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। জলিল মিয়ার চোখে চশমা, গায়ে ধবধবে পাঞ্জাবি, পেট আরও বড় হয়েছে। সে দোকানের বাইরে গ্যাসের চুলার কাছে বসে আছে। বিশাল কড়াইয়ে তেল গরম হচ্ছে। কারিগর এলেই জিলিপি ভাজা শুরু হবে। গত 1 মাস ধরে তার দোকানে প্রতি বিকালে জিলিপি ভাজা হচ্ছে। সস্তায় ভালো কারিগর পাওয়া গেছে। রোজ আধমনের উপর জিলিপি বিক্রি হচ্ছে। অবস্থা থেকে মনে হয় এই ব্যবসাটা তার কপালে লেগে গেছে। একবার যদি নাম ফেটে যায় জলিল মিয়ার জিলিপি, তাহলে আর দেখতে হবে না। এইসব ব্যবসা হচ্ছে ভাগ্যের ব্যবসা। একই কারিগর 3 জায়গায় জিলিপি বানাবে। 1 জায়গায় লাগবে, 2 জায়গায় লাগবে না। লেগে গেলেও যন্ত্রণা। কারিগরকে চোখে চোখে রাখতে হবে, কে কখন ভাগিয়ে নিয়ে যায়। এখন বাজছে 3টা। কারিগর আসছে না, লোক পাঠানো হয়েছে। জলিল মিয়া মনের উদ্বেগ চাপতে পারছে না। এর মধ্যে উপস্থিত হয়েছে বাকের। আবার কোন যন্ত্রণা করবে কে জানে। বাকের দোকানে ঢুকতে ঢুকতে বলল, তারপর কেমন চলতেছে? জলিল মিয়া শুকনো গলায় হাসল। অতিরিক্ত দরদ ঢেলে জিজ্ঞেস করল, কবে ছাড়া পেলেন বাকের ভাই? বাকের এই প্রশ্নের জবাব দিল না। হাজত প্রসঙ্গটা সে ভুলে থাকতে চায়। সে উদাস দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, এখানকার খবর কি জলিল মিয়া? জি ভালো। সিদ্দিক হারামজাদা কেমন আছে? জলিল মিয়া চুপ করে রইল। বাকের উদাস গলায় বলল, হারামজাদাটাকে খুন করবার জন্য এসেছি। বডি ফেলে দেব, টপ করে ফেলে দেব। আমার সাথে হুজ্জত। শালার পেকে গেছে। পাকার ওষুধ আমার কাছে আছে। ইলেকশন করবেন, কমিশনার ইলেকশন, 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড? আমি শালার
দিয়ে ঢুকাই দেব 6 নম্বর ওয়ার্ড। শালা খবিস। একটু আস্তে কথা বলেন বাকের ভাই। আস্তে কথা বলবো কেন? এটা কি মসজিদ নাকি? না মানে লাগানি ভাঙানির লোক আছে তো। আমি ভয় খাই নাকি? আমি ভয় খাওয়ার লোক? জলিল মিয়া বিমর্ষ মুখে তাকাতে লাগলো। সে স্পষ্ট বুঝতে পারছে বড় রকমের ঝামেলা শুরু হতে যাচ্ছে। শুরুটা তার দোকান থেকে না হলেই ভালো হতো। সিদ্দিক সাহেব বর্তমানে পাড়ার মুরব্বি, মানি লোক। উঠতি গুন্ডা প্রায় সবকটাকে হাত করে ফেলেছেন। দু একটা অচেনা মুখ আজকাল তার সঙ্গে দেখা যায়। ওদের চালচলন ভালো না। একজন সেদিন তার স্টলে এসে চা অমলেট খেলো, দাম না দিয়ে চলে যাচ্ছিল। আটকানোর পর দাম দিল ঠিকই, কিন্তু এমন করে হাসলো যে রক্ত ঠান্ডা হয়ে যায়। নির্বিঘ্নে ব্যবসা করার দিন শেষ। জলিল মিয়া একা কদিক সামলাবে? জলিল মিয়া। জি বাকের ভাই। ওই বাড়ির খবর কি? কোন বাড়ির? ওই যে 3 কন্যার বাড়ি। কিছু জানি না তো। কিছু জানি না মানে? খোঁজ খবর রাখো না? নানান ধান্দায় থাকি। ব্যবসাপাতির অবস্থা খুব খারাপ। কি বলো ব্যবসাপাতির অবস্থা খারাপ? হ্যাঁ, 10 সের গোশত লাগছে তোমার শরীরে। আধাসের কইরা আর তোমার 2 গালে আছে 1 সের মাংস। গোশত তো আর আপনা আপনি হয় না। চা দিব বাকের ভাই? ক্লোন চা আছে, স্পেশাল। বাকের জবাব না দিয়ে উঠে পড়ল। পাড়ায় একটা চক্কর দেবে। এর মধ্যে পরিচিত কারোর সঙ্গে দেখা হলে ভালোই, না দেখা হলেও ভালো। ভালো মতো সাবান দিয়ে একটা গোসল দেয়া দরকার। ইয়াদের বাসায় যাওয়া যেতে পারে। গোসলের পর গরম চা আর একটা বেনসেন খেয়ে লম্বা ঘুম। পরিচিতদের মধ্যে দুজনের সঙ্গে দেখা হলো। একজন হচ্ছে মহসিন। বেশ কিছুদিন সে বাকেরের সাগরেদি করে এখন জগন্নাথ কলেজে বিকমে ভর্তি হয়েছে। শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। বাকেরের সঙ্গে দেখা হলে না চেনার ভান করে। আজ অবশ্যই তা করল না। চোখ কপালে তুলে বলল, বাকের ভাই না? আছো কেমন? কবে ছাড়া পেলেন বাকের ভাই? বাকের গম্ভীর গলায় বলল, ছাড়া পাইনি, ছুটি নিয়ে এসেছি। সিদ্দিক হারামজাদাকে খুন করবার জন্যে ছুটি নিলাম। খুন করে আবার গিয়ে ঢুকে পড়ব। কি যে বলেন বাকের ভাই? কথাবার্তা পছন্দ হয় না? সত্যি কথা বললাম। আপনার চেহারা খারাপ হয়ে গেছে বাকের ভাই। চেহারা দিয়ে আমি করব কি? আমি তো আর সিনেমায় পাঠ করব না। বাকের তাকে কিছু বলার সময় না দিয়ে এগিয়ে গেল। কথা বলতে ইচ্ছা করছে না। পরিচিতদের সঙ্গে দেখা হবার ইচ্ছাটা মরে যাচ্ছে। তবু দ্বিতীয় জনের সঙ্গে দেখা হলো, জোবেদ আলী। এই 4 মাসে লোকটা যেন আরো বুড়ো হয়ে গেছে। যেভাবে মাথা নিচু করে হাঁটছে তাতে মনে হয় পিঠে কুঁজ গজিয়ে যাবে। জোবেদ আলী বাকেরকে না দেখার ভান করে সরে পড়তে চাইছিল। বাকের সে সুযোগ দিল না, এগিয়ে গেল। এই যে ব্রাদার, পালাচ্ছেন নাকি? জোবেদ আলী আমতা আমতা করে বলল, কে? চিনতে পারতেছেন না? হ্যাঁ, ভালো করে দেখেন। মাথাটা কামিয়ে ফেলেছি, বাকি সব ঠিক আছে। আমার কিছু মনে থাকে না। সুন্দরী সুন্দরী মেয়ে চারপাশে নিয়ে থাকেন, মনে না থাকারই কথা। আমার নাম বাকের। ও আচ্ছা, বাকের সাহেব। চিনতে পারছেন তাহলে? জি, অনেকদিন আপনাকে দেখি নাই। দেখবেন কি করে? আমি হাজতে ছিলাম। আপনাদের দোয়ায় আজ ছাড়া পেয়েছি। জোবেদ আলীর চোখ শুরু হয়ে গেল, চশমা ঝুলে পড়ল। সে প্রায় ফিসফিস করে বলল, এখন যাই, কাজ আছে। আরে ভাই, চৈত্র মাসের দুপুরে কিসের কাজ? দাঁড়ান, একটু গল্প গুজব করি। মেয়ে কি আপনাদের এখনো 3টাই, নাকি আরও বাড়িয়েছেন? আপনার কথা বুঝলাম না। বিজনেস আরো বড় করেছেন না আগের মতো ছোটখাটো আছে? আপনি খুব বেতালা কথা বলেন। তাই নাকি? বেতালা কথা বেশি বলা ভালো না।
জবেদ আলী হাঁটা শুরু করলো, মাথা নিচু করে চোরের মতো ভঙ্গিতে হাঁটা। একবার শুধু থমকে দাঁড়িয়ে পেছনে ফিরল। বাকের তাকিয়ে আছে, তার মুখ হাসি হাসি। কিছুক্ষণ আগে যে বিরক্তি তাকে ঘিরেছিল এখন আর তা নেই। তার বেশ মজা লাগছে। ইয়াদের বাসায় যাবার ব্যাপারে এখন বেশ আগ্রহ বোধ করছে। ইয়াদ বাসায় ছিল না। দরজা খুলল তার বউ। ছোটখাটো একটা মেয়ে মাত্র গোসল করে এসেছে, চুলে গামছা জড়ানো, গায়ের শাড়ি ভালো মতো পরা নেই। সে ভেবেছে ইয়াদ। কড়া নাড়া মাত্র দরজা খুলে এমন হকচকিয়ে গেছে। সে ক্ষীণ স্বরে বলল, উনি বাসায় নেই। কোথায় গেছে? অফিসে। আমার নাম বাকের, আজ হাজত থেকে ছাড়া পেয়েছি। মেয়েটি কিছুই বলল না। সে শাড়ি দিয়ে নিজেকে ভালো মতো ঢাকতেই ব্যস্ত। ইয়াদ আসবে কখন? সন্ধ্যার পর আসবে। আপনি সন্ধ্যার পর আসুন। মেয়েটি এমনভাবে দরজা বন্ধ করল যেন সে একজন ভিখিরিকে পয়সা দিয়ে বিদায় করে দিচ্ছে। বাকেরের মন অসম্ভব খারাপ হয়ে গেল। মেয়েটা বলতে পারত, আপনি বসুন। বসুন বললেই তো সে খালি বাড়িতে হুট করে ঢুকে যেত না। মেয়েটি তাহলে এরকম করলো কেন? কোথায় যাওয়া যায়? সারা গায়ে প্রচুর ফেনা তুলে ঠান্ডা পানি দিয়ে গোসল করবার জন্যে মন কেমন করছে। গোসলের পর গরম এক কাপ চা, একটা 5-5 কিংবা বেনসন। বাকের আবার রাস্তায় নামল। সূর্য হেলে পড়েছে, কিন্তু এখনও তার কি প্রচণ্ড তেজ। রাস্তার পিচ গলে যাচ্ছে। জুতার সঙ্গে লেগে সমান মোটা হলে একটা কথা ছিল, একটা বেশি উঁচু অন্যটা কম, যার জন্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। বাকের ভাই না, কবে ছাড়া পেয়েছেন? অচেনা একটা ছেলে, দাঁত বের করে আছে, ইয়ার্কি দিতে চায় সম্ভবত, কিংবা তাকে দেখে যে কোনো কারণেই হোক মজা পাচ্ছে। আপনাকে অবিকল কোজাকের মতো লাগছে। তাই নাকি? ছেলেটি মাথা ঝাঁকালো। বাকের একবার ভাবলো ব্যাপারটা গুরুত্ব দেবে না। চ্যাংড়া ছেলেপুলের সব কথা ধরতে নেই। তবু শেষ সময়ে মাথায় কি যেন হলো, বাকের প্রচণ্ড একটা চড় বসিয়ে দিল। ছেলেটি ছিটকে পড়ল রাস্তায়। সেখান থেকে গড়িয়ে গেল আরও কিছু দূর। সে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কপাল ফেটে গল গল করে রক্ত পড়ছে। বাকের দৃষ্টি ফিরিয়ে নিল। চায়ের পিপাসা হচ্ছে। জলিল মিয়ার স্টলে গিয়ে এক কাপ চা খেলে হয়। মুখের ভেতরটা তেতো লাগছে, সারা শরীরে ঘামের কটু গন্ধ। আশ্চর্য, কোথাও গিয়ে সে একটু শান্তি মতো গোসলও করতে পারবে না? মুনার কাছে গেলে কেমন হয়? ঠিক এই অবস্থায় মুনার সামনে উপস্থিত হবার কোনো মানে হয় না। তাছাড়া মুনাকে এখন নিশ্চয়ই পাওয়াও যাবে না। অফিস করছে, সন্ধ্যার আগে ফিরবে না। অফিস করা মেয়েগুলি আবার অফিস ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে বাসায় ফিরতে পারে না। সাজানো গোছানো দোকান দেখলেই তার সামনে দাঁড়িয়ে পড়ে। ঘণ্টাখানিক চলে যায়। বাকের সন্ধ্যার পর পর মুনাদের বাসার দিকে রওনা হলো। ইতিমধ্যে তার বেশভূষা পাল্টে গেছে। গায়ে ইস্ত্রি করা পাঞ্জাবি, ইয়াদ দিয়েছে। নতুন স্যান্ডেল কেনা হয়েছে, পকেটে নতুন রুমাল। গালে আফটারশেভ দেয়ায় ভুর ভুর করে গন্ধ বেরুচ্ছে। এটা একটু অস্বস্তিকর। আফটারশেভ না দিলেই হতো। মুনাদের বাসায় বিরাট এক তালা ঝুলছে। বাকের তালা ধরেই খানিকক্ষণ ঝাঁকাঝাঁকি করল। অফিস থেকে এখনও ফিরেনি তা কি করে হয়? 8টা বাজে। রাত 8টা পর্যন্ত মুনা বাইরে ঘুরবে নাকি? তালার সাইজ দেখে মনে হয় মুনা বেশ কিছুদিন ধরেই বাইরে। অফিস যাত্রীরা এত বড় তালা লাগায় না। রাত 9টার দিকে বাকের আবার গেল। এখনও তালা ঝুলছে। ঘর অন্ধকার। বাড়িওয়ালার কাছ থেকে জানা গেল 10 আগে মুনা তাকে বলেছে সে কিছুদিনের জন্যে বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কবে ফিরবে কিছু বলে যায়নি। বাকের থমথমে গলায় বলল, কোথায় গেল জিজ্ঞেস করলেন না? বাড়িওয়ালা বিরক্ত স্বরে বলল, আমার এত ঠেকা কিসের? কথার ধরনে বাকেরের রাগ উঠে যাচ্ছিল। অনেক কষ্টে সে রাগ সামলালো। মনে মনে কয়েকবার বলল,
লাশা লাশা। উল্টো করে শালা বললে নাকি রাগ কমে যায়। এই জিনিসটা সে হাজতে শিখে এসেছে। ব্যাপারটা সত্যি না, বাকেরের রাগ কমল না। তবুও সে কয়েকবার বলল, লাশা লাশা। বাড়িওয়ালা হারামজাদা মুখের উপর দরজা বন্ধ করে দিল।